আমার ছেলে। বুকের ভিতরটা কুঁকড়ে গেল নিহিনের। পরক্ষণেই ভাবল এটাই তো স্বাভাবিক, মন খারাপ করার মতো কোনো কারণই নেই। নিজেকে আরো স্বাভাবিক বোঝানোর জন্য নিহিন বলল, হি ইজ রিয়েলি কিউট। কল্পর বয়স কত? 5 বছর। স্কুলে যায় বুঝি? ওকে 3.5 বছর বয়সে স্কুলে ভর্তি করে দিয়েছে। নমস্কার। আজকে আমরা শুনব মৌরি মারিয়ামের উপন্যাস তোমায় হৃদ মাঝারে রাখবর প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করা যাক মৌরি মারিয়ামের উপন্যাস তোমায় হৃদ মাঝারে রাখবর প্রথম পর্ব। আজ অনেক দিন পর পুরনো ডায়েরিটা খুলে বসেছে নিহিন। অভিমানে যা খোলা হয়নি বহুদিন। কলরবের প্রত্যেকটা চাহনির কথা লেখা আছে এই ডায়েরিতে। আছে নিহিনের প্রত্যেকটা দীর্ঘশ্বাসের কথা, রাগ, অভিমান, অপমান ও দুঃখের জল গড়িয়ে পড়ছে নিহিনের চোখ থেকে। রাগটা আসলে কার ওপর করা উচিত? কলরবের ওপর, নাকি বাবার ওপর, নাকি অদৃষ্টের ওপর? বুঝতে পারছে না সে। দিনগুলোর কথা আজও স্পষ্ট মনে আছে নিহিনের। আজ থেকে 10 বছর আগের কথা। ক্লাস 10-এ পড়তো তখন। কলরব পড়তো ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে। বয়সের ব্যবধানটা নেহাত কম ছিল না, তবুও প্রতিটা বিকেল নিহিনকে দেখার জন্য দুটি চোখ উদ্গ্রীব হয়ে থাকতো পাশের বাসার বারান্দায়। প্রথম প্রথম খুব বিরক্ত হতো, কিন্তু আস্তে আস্তে ভালো লাগাটা কিভাবে যেন চলেই এলো। একটা সময় এলো যখন নিহিনও অপেক্ষা করত সে দুটি চোখে নিজেকে সমর্পণ করার জন্যে। বৃষ্টি এলেই নিহিন ছাদে যেত ভিজতে, যা দেখে কলরবও যেত তার বাসার ছাদে। চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে নেমে আসতো নিহিন। নুপুর পায়ে রিনি ঝিনি চলার শব্দে কলরব টের পেত নিহিনের অস্তিত্ব। আর ওদিকে কলরবের গিটারের টুংটাং শব্দ যেন জানান দিত অপেক্ষমান দুটি চোখের হাহাকারের কথা। কিন্তু এই কলরব এত ভিতর ডিম ছিল যে দিনের পর দিন, মাসের পর মাস শুধু দেখেই গেছে ওকে, কিছু বলার সাহস পায়নি। নিহিনেরই বা কি দায় পড়েছে যে আগ বাড়িয়ে কথা বলতে যাবে? কিন্তু এসেছিল, সেই দিনটিও একদিন এসেছিল যেদিন কলরব তার ভালো লাগার কথা জানিয়েছিল। নিহিনের জন্মদিনে গান গেয়ে নিহিনকে উইশ করেছিল কলরব। উপহার দিয়েছিল এক গাদা চকলেট আর বেলি ফুলের মালা। সঙ্গে ছিল একটা বিশেষ উপহার, চিকন একটা নুপুর, যার একপাশে একটা হৃদয় আকৃতির সাদা পাথর। সেদিনই শুরু হয়েছিল দুজনের পথ এক হয়ে যাওয়ার। নুপুরটা বের করল নিহিন।
অনেক বছর পড়েছিল এই ড্রয়ারে, কালচে হয়ে গেছে। পায়ে পড়ল। প্রথমবার পরিয়ে দিয়েছিল কলরব। কি সাহসটাই না হয়েছিল, ভাবলেই এখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত 12টার পর টয়লেটে যেতে ভয় পেত যে মেয়ে, সে মেয়ে কিনা ছাদের চাবি চুরি করে রাত 1টার সময় ছাদে গিয়েছিল কলরবের সাথে দেখা করতে। দুটো বাসা অনেক কাছাকাছি ছিল। ছাদের দেওয়াল টপকে এসে পড়েছিল কলরব। তখন মোবাইল ছিল না নিহিনের, আর মোবাইলের প্রয়োজনও ছিল না অবশ্য। নিহিনের জানলা আর কলরবের বারান্দা তো ছিলই। রাতের পর রাত কেটেছে চোখে চোখ রেখে, হাজার কথার হাজার স্বপ্ন বুনে। মাঝখানে ছিল শুধু দুটো গ্রিলের বেড়ি। স্বপ্নের মতো কেটেছিল সে 3টি মাস। তারপর ঠিকই নিহিন একদিন ধরা পড়ে গেল বাসায়। আলতাফ সাহেব নিহিনকে বলেছিলেন, যা হয়েছে ভুলে যাও, তুমি না জেনে একটা ভুল করে ফেলেছ। ছেলেটা ভালো না, আমি খোঁজ নিয়েছি ওর ব্যাপারে, আর কথাও হয়েছে ওর সাথে আমার। আলতাফ সাহেবের কাছে এর বেশি আর কোনো প্রশ্নের উত্তর পায়নি সেদিন নিহিন। তাকে ঘর বদলে অন্য ঘর দেয়া হলো। কলরবকে ফোন করে পেল না, মোবাইল বন্ধ। কলরবের বারান্দার দরজাটাও বন্ধ থাকতো। 10-15 দিন পর নতুন ভাড়াটিয়া এসে খুলেছিল সেই দরজা। কলরবের আর কোনো খোঁজ পায়নি নিহিন। কেঁদে ভাসিয়েছিল অনেক রাত, অপেক্ষা করেছে অনেক দিন। তারপর অভিমানে রাগে একসময় ভুলেও গিয়েছিল সবকিছু। কিন্তু আজ আলতাফ সাহেব বললেন, কলরবকে তিনি সময় দিয়েছিলেন। বলেছিলেন নিহিনের সাথে কোনো রকম যোগাযোগ না করে যদি ওর জন্য অপেক্ষা করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করে এসে বিয়ের প্রস্তাব দেয়, তবেই কলরবের সাথে বিয়ে দেবেন নিহিনের। কিন্তু যদি কখনো কোনোভাবে যোগাযোগের চেষ্টা করে, তাহলে তখনই সব শেষ। আর নিহিন যাতে যোগাযোগ করতে না পারে, তাই ফোনের সিম, বাসা সবকিছু বদলে ফেলতে বলেছিলেন। এসব কথা আলতাফ সাহেব ঘুণাক্ষরেও জানতে দেননি ওকে। কলরব প্রত্যেকটি কথা মেনে নিয়েছিল, যোগাযোগ করেনি। ঠিকই 4 বছর পর নিজেকে তৈরি করে এসেছিল নিহিনকে বিয়ে করতে, কিন্তু ততদিনে নিহিনের বিয়ে হয়ে গিয়েছিল। আসলে আলতাফ নিজেই একসময় কলরবকে দেওয়া কথা ভুলে গিয়েছিলেন, কারণ কলরব যে এতটাই সিরিয়াস তা তিনি ভাবতেই পারেননি। নিহিনের বিয়ে হয়েছে শুনে এরপর আর কোনো যোগাযোগ করেনি কলরব। বিয়েটা হলেও সংসারটা ভেঙে গিয়েছিল নিহিনের। পড়াশোনা শেষ করে ভালো চাকরি করছে, এখন ঘুরছে ফিরছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ভাই বোনদের নিয়ে আনন্দ করছে, বেশ আছে। শুধু আবার বিয়ে করতে রাজি হচ্ছে না কিছুতেই, বলছে আরো পরে। তাই আলতাফ সাহেবের দুঃখের শেষ নেই। তাই হয়তো আজ সবটা বললেন তিনি, কিন্তু না বললেই বোধহয় ভালো হতো। খুব ভালো ছিল এতদিন, কারণ একটা রাগ তো ছিল কলরবের ওপর। এখন তো সেই রাগটাও চলে গেল। কিছুতেই কান্না থামাতে পারছে না নিহিন। আজ এতদিন পর আবার ডায়াল করলো কলরবের সেই নাম্বারটিতে, যদি পাওয়া যায়। এতদিনে নিশ্চয়ই বিয়ে করে সংসার করছে সে, তাতে কি? শুধু একবার কথা বলতে চাই ও, আর কিচ্ছু না। কিন্তু ওপাশ থেকে যথারীতি সুকণ্ঠী মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো, The number you've dialed is currently unreachable. Please try again after some time. নিহিন একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করেছে কিছুদিন আগেই। ক্লাস শেষ করে ফ্যাকাল্টি রুমে ঢুকে নিজের ডেস্কে গিয়ে বসলো। রুমে এই মুহূর্তে ও একা। ইদানিং একা হওয়াকে রীতিমতো ভয় পাচ্ছে নিহিন। আশেপাশে কেউ থাকলে
তার সাথে কথাবার্তা বলা যায়, কিন্তু একা থাকলেই ওই মানুষটার চিন্তা ভর করে মাথায়। যে কোনো মূল্যে কলরবকে খুঁজে বের করতেই হবে, শুধু একবার দেখা বা কথা হলেই চলবে। কিন্তু ওকে খুঁজে বের করার কোনো উপায় নিহিনের জানা নেই। অনেক ভেবেও কোনো কুলকিনারা করতে পারল না। ওর ডেস্কে একটা পাতাবাহার গাছ, সেদিকেই তাকিয়ে আছে। ছোটবেলা থেকেই পাতাবাহার খুব প্রিয় ওর, তাই কলরব ওর বারান্দায় বাঁশের চোঙে অনেক অনেক পাতাবাহার লাগিয়েছিল। নিজের ফোনটা তুলে তিথিকে কল করলো নিহিন। হ্যালো তিথি। হ্যাঁ নিহিন বল। তোর সাথে খুব জরুরি একটা কথা আছে রে। হ্যাঁ বলে ফেল। তুই কি এখন অফিসে? না না, বের হয়ে গেছি, রিক্সায় বাসায় ফিরছি। কি হয়েছে বলবি তো? তাহলে বাসায় যা, তারপর বলি বরং। আরে বেটা, প্রবলেম নাই, তুই বল তো। তোর কি কলরবের কথা মনে আছে? কলরব? দাঁড়া 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 দাঁড়া, পরিচিত লাগছে নামটা, কিন্তু মনে করতে পারছি না। কে জানি পোলাটা? আমার একটাই বয়ফ্রেন্ড ছিল তিথি, পাশের বাসায় থাকতো সে। ও বাবা, তুই ওই ভিতর দিনটার কথা আবার মনে করছিস? আঙ্কেলের ঝাড়ি খাইয়া পালাইয়া গেছিল যে। আগে আমার কথাটা শোন। না না না, তোর কোনো কথা শুনবো না, তার সম্পর্কে তো নাই। সাহস থাকলে ঠিকই তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতো কোনো না কোনো ভাবে, তা না করে নিজের ফোনটাও বন্ধ করে রেখেছিল। আমার মনে আছে রে, পাগলের মতো হয়ে গিয়েছিলি তুই। কিচ্ছু বলিনি আমি। যতদিন মনে থাকবে ততদিন আমি কোনো কথা শুনতে চাই না ওর ব্যাপারে, বুঝেছিস? ফোন কেটে দিল তিথি। মিহিন জানে এখন আবার ফোন দিয়ে লাভ নেই, কিচ্ছু শুনতে চাইবে না ও। তাই বাবা ও কলরবের মধ্যে কি কথা হয়েছিল তা লিখে একটা মেসেজ পাঠালো। প্রায় সঙ্গে সঙ্গে তিথি কল করলো। নিহিন, কি বলছিস রে তুই? এগুলো সব সত্যি? বাবা নিজেই সব বললেন কালকে। তুই কোথায় এখন? এই তো স্টাফ রুমে বসে আছি। ঠিক আছে তুই থাক, আমি রিক্সা ঘুরিয়ে চলে আসছি। না না, তুই বাসায় যা, আমি তোর বাসায় আসছি, ক্লাস শেষ। ঠিক আছে আয় তাহলে। নিহিন পৌঁছতে পৌঁছতে তিথি ফ্রেশ হয়ে নিয়েছে। কফি হাতে বারান্দায় বসলো দুই বান্ধবী। তিথি বলল, আঙ্কেল এমনটা কেন করলেন? সেটাই কি স্বাভাবিক না? তখন কত বাচ্চা ছিলাম বলতো। বড়জোর 15 বছর বয়স ছিল আমার। ওই বয়সের প্রেম কেউ মানে বল? ঠিক আছে না মানলো, কিন্তু ওকে কথা দিলেন কেন যে ওর সাথেই তোকে বিয়ে দেবে? বাবা প্রথমে ওকে বলেছিলেন ও যাতে আমার সাথে আর কোনো যোগাযোগ না করে, কারণ উনি এগুলো অ্যালাউ করেন না। এটা শুনে নাকি কলরব বলেছিল ও আমাকে বিয়ে করতে চায়। তারপর বাবা বলেছিলেন তুমি তো এখনো স্টুডেন্ট, বিয়ে করবে কিভাবে? আর আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব কি দেখে? তার চেয়ে এসব বাদ দিয়ে আগে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো। তখন কলরব বলেছিল ও প্রতিষ্ঠিত হয়েই আসবে বিয়ে করার জন্যে, তবুও আমাকেই বিয়ে করবে। তখন বাবা শর্ত দিয়েছিলেন আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, করলে বাবা নাকি ওকে আর মানবেন না। আর আঙ্কেল এসব কথার কিছুই জানাননি তোকে, তাই তো? আসলে ও তো গান গাইতো, বাবা পছন্দ করতেন না। পড়াশোনাও করছিল, বিবিএ, সাধারণ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। সবসময় বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি। বাবার ওকে পছন্দ ছিল না। তুই তো জানিস বাবা কতটা ফর্মাল। আর্মি ম্যানদের নিয়ে এই এক সমস্যা, বুঝলি? তাই বলে সে তোর সাথে কোনো যোগাযোগ করবে না? করলে কি আঙ্কেল টের পেতেন নাকি? ও তো এমনই ছিল রে,
খুব অনেস্ট। এত অনেস্টি খালি বাংলা সিনেমায় মানায়, বাস্তবে না। বহুত রাগ লাগছে রে এসব শুনে। ধর, আচ্ছা এসব কথা পরে হবে, আগে বল কিভাবে ওকে খুঁজে পাবো। হ্যাঁ, খুঁজে পাবি মানে? তুই কেন ওকে খুঁজবি রে? এমনিতেই তোর থেকে 6 বছরের বড় ছিল, তার মানে ওর বয়স এখন 32। এতদিনে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওর। সেসব কি আমি বুঝি না বল? আমি জাস্ট জাস্ট ওর সাথে একবার কথা বলতে চাই, না হলে শান্তি পাবো না। কাল থেকে খুব অস্থিরতার মধ্যে আছি রে। কেউ কি নেই যার মাধ্যমে ভাইয়াকে খুঁজে বের করা যায়? না, সেরকম তো কেউ নেই। বাবার কাছ থেকে জানতে পেরেছি যখন শেষবার ওর সাথে কথা হয়েছিল তখন ফিউচার ব্যাংকে চাকরি করত। আরে আমাদের ওই কি নাম যেন, সাব্বির সাব্বির সাব্বিরই তো ফিউচার ব্যাংকে আছে, ওর হেল্প নেওয়া যায়। তাই তো, সাব্বির যে ফিউচার ব্যাংকে তা তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু কলরব কোন ব্রাঞ্চে তা তো জানি না। তাছাড়া সেটা তো আরো 6 বছর আগের কথা। এখনো যে ভাইয়া ওখানেই আছে তারই বা কি গ্যারেন্টি? তাহলে উপায়? সাব্বিরের সাথে কথা বলে দেখ না, ও যদি কোনো তথ্য দিতে নাও পারে তাতেও তো ক্ষতি নেই, চেষ্টা তো করা যাক। তাছাড়া সাব্বিরও তো প্রায় 2-3 বছর ধরে আছে ওখানে। আর ও যে মিশুকে ছেলে, দুনিয়ার মানুষের সাথে দোস্তি ওর। আচ্ছা দাঁড়া, কল করি ওকে। ওপাশে রিং হচ্ছে। কিছুক্ষণ বাজতেই সাব্বিরের গলা পাওয়া গেল। হ্যালো সুন্দরী। সাব্বির, ফ্রি আছিস দোস্ত? কেন, তোর কণ্ঠ এত সিরিয়াস কেন? কিছু হয়েছে? কিছুক্ষণ কথা বলবো। হ্যাঁ বল, এখনো অফিসে কাজ করছি কিন্তু সমস্যা নেই, তুই বলতে থাক। আচ্ছা, তোর অফিসে কলরব নামে কেউ আছে? না, কেন বলতো? আসলে একজনকে খুঁজছি, 6 বছর আগে তোদের ব্যাংকে চাকরি করত। এ কি সেই কলরব যার সাথে তোর স্কুল লাইফে অ্যাফেয়ার ছিল? তা এতদিন পর খুঁজছিস যে বড়? সে অনেক কথা, দেখা হলে বলবো। আচ্ছা, কোন ব্রাঞ্চে আছে, কোন ডিপার্টমেন্টে? কিচ্ছু জানি না রে। তাহলে কিভাবে বলবো, এটা তো অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আমি তাও চেষ্টা করবো। 6 বছর ধরে আছে এমন মানুষদের সাথে কথা বলে দেখি। কিন্তু দোস্ত, আমাদের ব্রাঞ্চ না হলে এত সহজে খবর পাবো না আমি। ঠিক আছে, একটু দেখ না রে। ঠিক আছে, রাখছি তাহলে। কয়েকদিন পর নিহিনের বাসার ছাদে পায়চারি করছে তিথি। নিহিন ছাদের গ্রিলে হেলান দিয়ে বসে আছে। সাব্বির জানিয়েছে ওদের ব্রাঞ্চে কখনোই কলরব নামে কেউ ছিল না। কিছুক্ষণ দুজনই চুপচাপ ভাবছিল আর কিভাবে খোঁজা যায় কলরবকে। হঠাৎ তিথি বলে উঠল, ফেসবুকে খুঁজেছিস? অসংখ্যবার খুঁজেছি, পাইনি। এটা কিভাবে সম্ভব? আজকালকার যুগে ফেসবুক কার না থাকে? কি জানি, অন্য কোনো নাম আছে? জানি না, এমনকি ওর পুরো নাম কি তাও জানি না। আমি শুধু কলরব লিখেই সার্চ দিয়েছিলাম। উদ্ধার করেছো আম্মা, প্রেম করছো আর নাম ধাম জানো না তুমি। নিহিন কিচ্ছু বলল না, মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পর হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল ওর মুখটা। উঠে গিয়ে তিথির সামনে গিয়ে বলল, আচ্ছা ওর ইউনিভার্সিটিতে গেলে কেমন হয়? গিয়ে গিয়ে সিনিয়র স্টুডেন্টদের জিজ্ঞেস করব। না না না, আমার মনে হয় না এতে কোনো কাজ হবে। যেতে তো সমস্যা নেই, গিয়েই দেখি না একবার। কবে যাবি? কাল শনিবার, আমার তাড়াতাড়ি ছুটি, কাল যাওয়া যায়। তিথি নিহিনের কাঁধে একটা হাত রেখে বলল, ঠিক আছে, আমিও তাহলে যাব তোর সাথে।
নিহিন গলা জড়িয়ে ধরল তিথির। আসলেই ছোটবেলার বন্ধু বান্ধবরা এমনই হয়, ঠিক বাবা মায়ের মতো। যেমন সবকিছু বুঝতে পারে, তেমনি সবকিছুতেই সাথেও থাকে, একলা ছেড়ে দিতে পারে না। কলরবের ইউনিভার্সিটিতে গিয়ে কোনো খোঁজ পাওয়া গেল না। 8 বছর আগে যে এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে, তার খোঁজ দেওয়া তো দূরের কথা, নাম শুনেও চিনল না কেউ। তবে একটি ছেলের কাছ থেকে কিছুটা আশা পাওয়া গেল। ছেলেটার নাম সুপ্ত। সে বলল তাদের ইউনিভার্সিটির এক্স স্টুডেন্টদের একটা গ্রুপ আছে ফেসবুকে, যে গ্রুপের মডারেটর তার বড় ভাই। সে ভাইকে বলবে গ্রুপে একটু খোঁজ করার জন্যে। নিহিন নিজের ফোন নাম্বার দিয়ে সুপ্তর ফোন নাম্বার নিয়ে নিল। নিহিন জানে না কলরব কেউ খুঁজে পাবে কিনা, কিন্তু খুব দরকার ওকে নিহিনের। তা না হলে যে ভুল বোঝাবুঝিটা সারা জীবন থেকে যাবে। আজ ইউনিভার্সিটিতে অনেক ঝামেলা ছিল। আজ যেন একটু বেশি ক্লান্ত নিহিন, তাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যালো আপু, আমি সুপ্ত বলছি। ওই সেদিন আমাদের ভার্সিটিতে এসেছিলেন একজনকে খুঁজতে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তোমার নম্বর আমি সেভ করে রেখেছিলাম, তুমি বলো। রীতিমতো ঘেমে গেছে নিহিন, হাত পা থরথর করে কাঁপছে। আপনি বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন। সরি এত রাতে কল করার জন্য। না না ভাইয়া, তুমি বলো। আসলে আপু, আমি ওই দিনই ভাইয়াকে বলেছিলাম, কলরব ভাইয়ার নাম শুনেই চিনতে পেরেছে ভাইয়া। আমার ভাই কলরব ভাইয়ার এক ব্যাচ জুনিয়র ছিলেন, তাদের মধ্যে একসময় ভালো বন্ধুত্বও ছিল। নিহিনের বুকটা ধরফর করছে। এত অস্থিরতা কেন? কলরবের কোনো ফোন নাম্বার কি আছে তোমার ভাইয়ার কাছে? আপু, ওই দিন ভাইয়া ফোনে অনেক খুঁজেছে, নাম্বারটা থাকার কথা কিন্তু পাচ্ছিল না। তাই আমিও আপনাকে আর কিছু জানাইনি। নেগেটিভ খবর শুনলে আপনার মন খারাপ করবে। নিহিনের ধরফরানি আরো বেড়ে গেছে, অসহ্য লাগছে। কিচ্ছু বলার মতো শক্তি পাচ্ছে না। কোন রকমে বলল, ও। তারপর আজ একটু আগে ভাইয়া পুরনো একটা সিম অন করেছে কি একটা কাজে, ওখানে কলরব ভাইয়ার একটা নাম্বার খুঁজে পেতেই আমাকে দিল। ভাইয়া তো তখনই ফোন করতে চেয়েছিল কলরব ভাইয়াকে, আমি নিষেধ করলাম। আপনি কল করলে হয়তো চমকে যাবে কলরব ভাইয়া, ব্যাপারটা নষ্ট করতে চাচ্ছিলাম না। নিহিনের বুক কাঁপছে। একটা নম্বর সে পেয়েছে, কিন্তু নম্বরটা যদি কলরবের না হয়ে থাকে, কিংবা যদি নম্বরটা বন্ধ থাকে। রাত 12:30 বাজে। এত রাতে কল করাটা কি ঠিক হবে? অনেক 7-5 ভেবে কলটা করেই ফেলল নিহিন। ওপাশে রিং হচ্ছে। এক সময় রিং থেমে গেল। হ্যালো। নিহিন বুঝল না এটা কলরব নাকি অন্য কেউ। কণ্ঠটা কলরবের মতোই, আবার একটু মোটা। সেটা কি বয়সের কারণে হয়েছে? এতক্ষণে ওপাশ থেকে বার কয়েক ভেসে এলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো। ওপাশে পুরুষ কণ্ঠটা 1 সেকেন্ডের জন্য থেমে গেল। পরক্ষণেই, নিন। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো নিহিনের। গলার ভেতর কথা সব আটকে যাচ্ছে যেন। এতদিন পর একবার একটা হ্যালো শুনেই কণ্ঠ চিনে ফেলল কলরব। আরে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ঘুমিয়ে পড়েছিলে? আমার কণ্ঠ শুনে তাই মনে হচ্ছে? উল্টে তোমার কণ্ঠটা ঘুমে জড়ানো। লজ্জা পেয়ে নিহিন বলল, আসলে
এত রাতে ফোন করেছি তাই জিজ্ঞেস করলাম। তুমি তো দেখি এখনো আগের মতোই অকারণ লজ্জা পাও, হ্যাঁ? এই কথায় নিহিন আরও লজ্জা পেল। মনে পড়ে গেল আগের কথা। তখন নিহিনের লজ্জা পাওয়াটা রীতিমতো উপভোগ করত কলরব। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর আবার কলরবই শুরু করলো। আমি ভাবিনি তোমার সাথে আবার কখনো কথা হবে, কিন্তু আমার নাম্বারটা কোথায় পেলে? ইচ্ছা থাকলে উপায় হয়। হুম, তা ম্যাডামের এই ইচ্ছেটা আরো আগে হলো না কেন? কারণ সে জানতো আপনি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া মানুষকে খুঁজে লাভ কি? সেটাও ঠিক। তা আজ হঠাৎ কি মনে করে এই পালিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে বের করা হলো শুনি? কারণ কিছুদিন আগেই আমি সত্যিটা জানতে পেরেছি। কোন সত্যি? 10 বছর আগে বাবা আর তোমার মধ্যে যা কথা হয়েছিল তা। 6 বছর আগে যা কথা হয়েছিল তাও। ও, কিভাবে জানলে? বাবা নিজেই বলেছে। আঙ্কেল নিজে বলেছে? হুম। কি মনে করে? জানি না। ও, আবারও দুজনে চুপ। কিছুক্ষণ পর নিহিন বলল, তুমি তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? কখন? 10 বছর আগে বাবার সাথে কথা হওয়ার পর একবারের জন্য যোগাযোগ করনি। উল্টো বারান্দার দরজাটাও খোলনি যে কয়দিন ছিলে ওই বাসায়। হুম, সেরকমই তো ডিল হয়েছিল তোমার বাবার সাথে। ডিল? কি আর কি হচ্ছে? আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি। আমিও সিরিয়াসলি বলছি, একরকম ডিলই তো ছিল। তোমার বাবা আমাকে কোনো স্পেস না দিয়ে সরাসরি বলেছিল তোমাকে ভুলে যেতে। উনি প্রেমে বিশ্বাসী না। তখন আমিও তাকে বলেছিলাম আমি প্রেম করব না, বিয়ে করব। ব্যাস, এক গাদা শর্ত জুড়ে দিয়েছিল। বলেছিল সব মানতে পারলেই তোমাকে পাবো। আর সেসব শর্তের মাঝে এটাও ছিল যে তোমার সাথে লুকিয়ে চুরিয়েও কোনো যোগাযোগ করা যাবে না। কিন্তু একবার তো জানাতে পারতে যে বাবার সাথে তোমার এসব কথা হয়েছে আর তুমি অপেক্ষা করবে। হুম, তাতে তো শর্ত মানা হতো না। হয়তো তোমার বাবা জানতে পারতো না, হয়তো পারতো, কিন্তু আমি তো জানতাম, আল্লাহ তো জানতো। শান্তি পেতাম না তাতে। শর্ত মেনেই বা কি হলো? তোমার বাবা কি রিটায়ার করেছে? হুম, গত বছর। এইবার বুঝলাম কেন তোমাকে সব বলে দিয়েছে। কেন? ওই তো, আর্মির পোশাক যতদিন গায়ে থাকে ততদিন মানুষের মধ্যে মায়া দয়া তো কাজ করে না। তুমি আগের মতো দুষ্টুই রয়ে গেছে। তুমিও আগের মতো লজ্জাবতী রয়ে গেছো। আচ্ছা, এখনো কি আগের মতো লাফালাফি করো নাকি ধুমধাম? আমি কি চঞ্চল ছিলাম নাকি? লাফালাফি করে চঞ্চলরা। এটাই একটা আজব ব্যাপার ছিল। তুমি কম কথা বলতে, লজ্জা পেতে, কখনো ধমক দাওনি, ঝগড়া করনি, কিন্তু হাঁটার বদলে দৌড়াতে, লাফাতে, একেবারে উল্টো চরিত্র। সোজাভাবে হাঁটতেই দেখিনি কখনো। তবে তোমাকে ওটাতেই মানাতো। দেখো না, দাদাভাই বলতে আজকে আমাকে ব্রাশ করতে হবে। কলরবের কথা শেষ হতেই একটা বাচ্চা ছেলের কণ্ঠ পাওয়া গেল। কলরব নিহিনকে বলল, জাস্ট হোল্ড অন এ মিনিট। এরপর ওপাশে শুনতে পাওয়া গেল কলরব বাচ্চাটাকে বলছে, প্রতিদিন ব্রাশ না করলে তোর মুখে গন্ধ হবে, দাঁতে পোকা ধরবে, তারপর আফরা আর তোর পাশে বসবে না, দেখিস তুই। That is my friend. I told you before. নিহিন, সরি। ইটস ওকে। বাচ্চাটাকে? কল্প, আমার ছেলে। বুকের ভিতরটা কুঁকড়ে গেল নিহিনের। পরক্ষণেই ভাবল এটাই তো স্বাভাবিক। মন খারাপ করার মতো কোনো কারণই নেই। নিজেকে আরো স্বাভাবিক বোঝানোর জন্য নিহিন বলল, হি ইজ রিয়েলি কিউট। কল্পর বয়স কত? 5 বছর। স্কুলে যায় বুঝি? হুম,
ওকে 3.5 বছর বয়সে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। কোন ক্লাসে পড়ছে এখন? KG1। এইটুকুন একটা বাচ্চা এত রাত পর্যন্ত জেগে থাকতে পারে? না, ও 10টা বাজতেই ঘুমিয়ে পড়ে। আজকে জেগে আছে কারণ একটু আগেই আমরা গ্রাম থেকে ফিরলাম। ও, তাহলে তো তুমি অনেক ক্লান্ত। ঘুমাও তাহলে। ঘুমাবো, আসলে কাল সকালেই অফিস আছে, তা না হলে আরও জেগে থাকা যেত। কি চাকরি করছো? ব্যাংকে। ফিউচার ব্যাংক? না, এখন ABC ব্যাংকে। 1.5-2 বছর আগে ছিলাম ফিউচারে। ও, তুমি? আর্মিতে। ধ্যাৎ, তাহলে কি করছো? ইউনিভার্সিটিতে আগরুম বাগরুম পড়াই আর কি। Wow, so you're a lecturer. Great. And your students are really lucky, I must say. হুম, তুমি আগের মতোই মারাত্মক দুষ্টু আছো। কই না তো। ঘুমাও, তোমার না অফিস আছে? ঘুমাবো, রাখো তাহলে। তুমি রাখো। না, তুমি রাখো। একজন রাখলেই তো হয়। লেডিস ফার্স্ট। আচ্ছা, রাখছি। গুড নাইট। শোনো, হ্যাঁ বলো। তোমার ফোন পেয়ে খুব ভালো লাগলো। আসলে অসম্ভব যখন সম্ভব হয় তখন বোধহয় এরকমই লাগে। নিহিনেরও কেমন যেন অদ্ভুত লাগতে লাগলো। সে খুঁজে পেল কলরবকে, যে এতদিনে অন্য কারো হয়ে গেছে। কি দরকার ছিল এত কিছু ঘটার? ভালোই তো ছিল। কেনই বা বাবা এতদিন পর সবকিছু বলতে গেল? আর কেনই বা ও হন্যে হয়ে খুঁজতে গেল? কিংবা খুঁজে না পেলেও একদিক দিয়ে ভালো হতো, অনন্তকাল ধরে চলতো এই খোঁজাখুঁজি, বেশ হতো। খুঁজে পাওয়ার অপেক্ষার মাঝেও এক ধরনের ভালো লাগা ছিল, কিন্তু কিন্তু আজ তো সবটাই শেষ হয়ে গেল। 5 বছরের একটা ছেলে আছে ওর। তার মানে নিহিনের বাবার কাছে যখন শুনেছে ওর বিয়ে ঠিক হয়েছে, তারপর ও বিয়ে করেছে। 4টে বছর কোনো কথা না বলে, কোনো সাপোর্ট না পেয়েও অপেক্ষা করেছে কলরব। বিয়ে করার জন্য নিজেকে তৈরি করেছে। কতটা ভালোবাসলে একটা মানুষ এটা পারে, তাই ভেবে অবাক হচ্ছে নিহিন। আর কষ্ট পাচ্ছে সেই ভালোবাসার মানুষটা আজ হারিয়ে গেছে বলে। শুধু যে হারিয়ে গেছে তা না, অন্য কারোর হয়ে গেছে। ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে গুটি সুটি মেরে বসে কাঁদছিল, আর এইসব ভাবছিল নিহিন। হঠাৎ কান্নাটা থামানোর চেষ্টা করলো। ভাবলো, ধুর, এতদিনে ও বিয়ে করবে এটাই তো স্বাভাবিক, আর বিয়ে করলে বাচ্চা তো হবেই। শুধু শুধু এত আবেগে ভেসে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, সেই বয়সও আর নেই। ওর নিজের জীবনেও তো বহু কিছু ঘটে গেছে। কিন্তু নিহিন কান্নার বেগ আরো বাড়ালো। মানুষের মন যে পৃথিবীর সবচেয়ে অবাধ্য জিনিস। আজ কিছুতেই ঘুম আসছে না কলরবের। ইদানিং তো বিছানায় শোয়ার আগে ঘুম চলে আসে, কিন্তু আজ যে আসবে না তা খুব ভালোভাবে বুঝে গেছে ও। এপাশ ওপাশ করছে শুধু। লাইট বন্ধ করলে মনে হচ্ছে অনেক বেশি অন্ধকার, আর লাইট জ্বালালে মনে হচ্ছে আলোটা চোখে লাগছে। হঠাৎ হঠাৎ গলা শুকিয়ে যাচ্ছে। যতই পানি খাচ্ছে তৃষ্ণা মিটছে না। এসব তো হবেই। নিহিন যে ফোন করেছে আজ। বরাবরই কলরব যে কোনো ব্যাপারে কন্ট্রোল করতে পারে নিজেকে, কিন্তু এই একটা মানুষের ব্যাপারে কোনো কন্ট্রোলই ছিল না।
সেই কন্ট্রোলটা যে এতদিনে এসেছে বলেই ধারণা ছিল ওর, অথচ এখন দেখা যাচ্ছে ধারণাটা ভুল। যাকে ছাড়া জীবনটা কাটিয়ে দিতে হচ্ছে তার কণ্ঠস্বর শুনে এত উতলা হওয়ার কোনো মানে হয় না, কিন্তু অদ্ভুত ব্যাপার, উতলা হচ্ছে সে। এত বছর ধরে একটু একটু করে ঠিক করা সবকিছু মুহূর্তেই ওলটপালট হয়ে যাচ্ছে। কেন এমনটা হলো? নিহিন যদি আশারই ছিল ওর জীবনে, তবে আরো আগে এলো না কেন? এখন তো আর কিছুই করার নেই কলরবের, হাত পা বাঁধা। এসব ভাবতে ভাবতেই অস্থির রাতটা কাটছিল ওর। শুয়ে থাকতে আর ভালো লাগছে না। উঠে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। সিগারেটে টান দিয়ে আবার ভাবতে বসলো। একটা ফোন কল পেয়ে বোকার মতো এত কিছু ভাবার কি আছে? ওর বিয়ে হয়েছে, নিশ্চয়ই বাচ্চা কাচ্চাও হয়েছে। এতদিন পর সব জানতে পেরে হয়তো খারাপ লেগেছে, তাই ফোন করেছে। এসব নিয়ে এত ভাবার আসলে কিছুই নেই। কিন্তু হতচ্ছাড়া মনটা তো এসব যুক্তি মানছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষের এই এক সমস্যা, যতই অস্থির লাগুক, যতই বুকটা ভার হয়ে থাক, কান্নার কোনো সুযোগ নেই। কেবল একটা দীর্ঘশ্বাসের মধ্য দিয়েই বুকের চাপা কষ্টগুলো দূর করতে হয়। পৃথিবীর ছোট্ট একটি দেশের ছোট্ট শহরের দুটি প্রান্তে দুটি মানুষের পরস্পরের জন্য এই হাহাকারের কথা তাদের দুজনের কেউই জানল না। চার পাঁচ দিন পার হয়ে গেছে, নিহিনের সাথে কথা হয়েছে, কিন্তু অস্থিরতা কাটেনি কলরবের। সবকিছু ঠিকঠাকই চলছে, তবু যেন কিচ্ছু ঠিক নেই। কলরবের খুব ইচ্ছে হয় নিহিনকে কল করতে, কথা বলতে, আর তার চেয়েও বেশি ইচ্ছে হয় একবার নিহিনকে দেখতে। কিন্তু দেখলে নিজেকে সামলাতে পারবে তো? পরক্ষণেই ভাবলো, না পারার কি আছে, হি ইজ এ ম্যান আফটার অল। কিন্তু দেখা করার কথা নিহিনকে বলবে কিভাবে? এই কদিনে কতবার ফোন করতে চেয়েছে, ফোনটা হাতে নিয়েও রেখে দিয়েছে অসংখ্যবার। কোথায় যেন একটা জড়তা। অফিস থেকে ফিরে কাপড় না পাল্টেই শুয়ে পড়েছে কলরব। শুয়ে শুয়ে এসবই ভাবছিল। এমন সময় কলরবের বাবা শওকত সাহেব এসে বললেন, কিরে, অফিস থেকে এসে শুয়ে পড়লি? শরীর টরীর খারাপ করেনি তো? না বাবা, এমনি ভালো লাগছে না। কেন, অফিসে কিছু হয়েছে? না, সব ঠিক আছে, জাস্ট টায়ার্ড লাগছে খুব। কি বলছিস? তুই তো সহজে ক্লান্ত হবার পাত্র নস। বুড়ো হয়ে যাচ্ছি বোধহয় বাবা। নিজের বাপের কাছে বলছিস এ কথা? সাহস তো কর না। শওকত সাহেব কলরবের কাঁধে হাত রেখে বললেন, কি রে, কিছু হয়েছে? আমি কিন্তু কদিন ধরেই তোকে অন্যমনস্ক দেখছি। না, তেমন কিছু না বাবা। নিহিন রিলেটেড কিছু? আমি বাবা, আমি বলবো তোমাকে সব, একটু সময় দাও। না মানে নিহিন ছাড়া অন্য কোনো ব্যাপারে তোকে এত অস্থির হতে দেখিনি কখনো, তাই বললাম। কে বলেছে তোমাকে? মা মারা যাওয়ার সময় আমার কি অবস্থা হয়েছিল তা কি তুমি ভুলে গেছো? তারপর কল্প ছোটবেলায় যখন বসুন্ধরা সিটিতে হারিয়ে গিয়েছিল, আর গত বছর যখন অ্যাক্সিডেন্টটা করেছিল, তখন তো শুধু অস্থির না, পাগল হয়ে গিয়েছিলাম আমি। সেসব ঠিক আছে, কিন্তু তোর মা তো কবেই গেছে, আর কল্প তো বাসায়ই আছে, ভালো আছে। তাহলে নিহিন ছাড়া তোর অস্থিরতার আর কোনো কারণ তো দেখছি না। বাবা, কল্প কোথায়? টিচার এসেছে, পড়ছে।
কথা ঘুরাস না, বিরক্ত লাগছে। শোয়া থেকে উঠে বসলো কলরব। ঠিকই বলেছ। নিহিন ফোন করেছিল কয়েকদিন আগে। হঠাৎ? জানি না, তবে বললো ওর বাবা নাকি সব বলে দিয়েছেন ওকে। ওর হয়তো খারাপ লেগেছে তাই ফোন করেছে। নম্বর পেল কোথায়? জানি না বাবা, এ ব্যাপারে ও কিছু বলেনি, আর আমিও সেভাবে পার্টিকুলারলি জিজ্ঞেস করিনি। আসলে ও কি বলেছে আর আমি কি বলেছি আমি আমি কিছুই জানি না। মাথাটা কাজ করছিল না তখন। সেটাই তো স্বাভাবিক। যাই হোক, ওর কি আসলেই বিয়ে হয়ে গিয়েছিল নাকি? কিছু জিজ্ঞেস করা হয়নি বাবা, তবে বিয়ে তো হয়েছেই। তাছাড়া যদি বিয়ে না হতো ওর বাবা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতো, কারণ যেদিন সে জানতে পেরেছিল সত্যি কোনো যোগাযোগ না করে 4 বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম, আর সে তার দেওয়া কথা ভুলে গিয়েছিল, তখন কিন্তু সে অপরাধ বোধে ভুগছিল। সেটা তার চেহারায় স্পষ্ট ছিল। সে তো স্বীকার করে ক্ষমাও চেয়েছিল। যাই হোক, আমি সেদিন ফোনে আর সরাসরি কিছু জিজ্ঞেস করিনি বাবা। তাহলে কি বলেছিস? এতদিন পর যে মেয়েটা ফোন করলো, এসব খোঁজ খবর নিবি না তুই? মাথায় কি তখন ঠিক ছিল বাবা? ওর প্রতি আমার অনুভূতিগুলো তোমার চেয়ে ভালো আর কেউ জানে না, তাই এসব প্রশ্ন তোমার মুখে তো মানায় না। কল্পর কথা বলেছিস? হুম। এখনই ওর কথা বলতে গেলি কেন তুই? বাবা, এখন গল্পই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর তুমিও বড্ড বেশি ভেবে ফেলছো। এই জন্যই তোমাকে বলতে চাইনি। আমার একটু একলা ছেড়ে দাও না প্লিজ। খানিকটা রেগে গেল কলরব। শওকত সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, সরি, কিন্তু উঠবি তো? ফ্রেশ হয়ে নে। তারপর কল্পর নামে নালিশ আছে, একটা ব্যবস্থা এবার করতেই হবে। কেন? আবার কি করেছে? বিছানা ছেড়ে উঠে হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো কলরব। নতুন এক বায়না ধরেছে। তুই বকবি বলে এতদিন তোকে বলিনি, এখন তো আর না বলে পারছি না, তো বাড়াবাড়ি করছে। বায়নাটা কি? ফেসবুক অ্যাকাউন্ট চাই। ওর সব ফ্রেন্ডের নাকি আছে। কি? চমকে উঠে একটু জোরেই বলে উঠল কলরব। ওর কলিজাটা কি ইদানিং একটু বেশি বড় হয়ে গেছে নাকি? ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা আমাকে বলতে বলবে? দেখ, ওকে কিন্তু তুই একটু বেশি শাসন করিস, বকিস না তো। তোকে তো ভয় পায়, তুই বুঝিয়ে বললেই বুঝবে। শাসন করি দেখেই তো ভয় পায়, নাহলে জীবনেও মানত না। তাছাড়া খালি শাসন করি তা তো না। কয়টা বাবা তার ছেলের সাথে এত বন্ধুর মতো মেশে দেখাও দেখি। কেন? আমি তো তোর সাথে বন্ধুর মতো মিশি, আবার শাসনও করি না। কেন বাবা? কল্পকে আদর করার সময় তো উজাড় করে করি, তখন মানা করো না কেন? তোর ছেলে, তুই যা ভালো বুঝিস করিস। আমার বাবা বাচ্চাদের এত শাসন করা একদম পছন্দ না। এ কথা বলেই গজগজ করতে করতে বেরিয়ে গেলেন শওকত সাহেব। কলরব কাপড় বদলে হাত মুখ ধুতে গেল। মুখে পানির ঝাপটা দিয়েই হেসে ফেলল কলরব। গল্প ফেসবুক ব্যবহার করতে চাইছে, কি দুনিয়া এলো। তারপর হঠাৎ একটা ঝটকা লাগলো। মনে হলো নিহিনকে ফেসবুকে খুঁজে দেখলেই তো হয়। খুঁজে পেলে বর্তমান ছবি দেখা যাবে, আর ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাবে, অ্যাড নিশ্চয়ই করবে। তখন কথা বলাটা অনেক সহজ হবে, না জিজ্ঞেস করেও অনেক তথ্য পাওয়া যাবে। হাতটা কোনো রকমে মুছলো ট্রাউজারে, মুখে তখনও পানি। ঝটপট ঘরে গিয়ে সার্চ দিয়ে ফেলল।
যথারীতি 1000টা নিহিন চলে এলো। পুরো নামটা যেন কি? হ্যাঁ, মনে পড়েছে, নিহিন ফারিয়া। আবার সার্চ দিল কলরব। এখনো অনেকগুলো নিহিন ফারিয়া চলে এলো, কিন্তু নিজের জনকে চিনে নিতে সমস্যা হয়নি কলরবের। অনেক পরিবর্তন এসেছে, অনেক বড় হয়েছে, আর এত বেশি সুন্দর হয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। পরিপূর্ণতা যেন ঠিকরে পড়ছে। সেই বাচ্চা মেয়েটা তো নেই, তবে সেই চাহনি, সেই ভুবন ভুলানো হাসি, সবই আগের মতো 1000টা কথা বলে। বুকের মধ্যে কাঁপন দিয়ে উঠল কলরবের। ছবিগুলোতে প্রাইভেসি দেওয়া, তাই আর কোনো ছবি দেখতে পেল না। কি মনে করে হঠাৎ অ্যাবাউটে চলে গেল। দেখতে পেল রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গল। তার মানে কি ও বিয়ে করেনি? তবে ওর বাবা যে বলেছিলেন ওর বিয়ে হয়ে গেছে। অবশ্য ফেসবুকে অনেকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেলেই দিয়ে রাখে, কিন্তু নিহিনও কি তাই করেছে? দ্বিধায় পড়ে গেল কলরব। যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিল। অ্যাড করুক, তারপর টাইমলাইন ঘেঁটে সব প্রশ্নের উত্তর বের করা যাবে। টাওয়েল নিয়ে মুখটা মুছে আবার নিহিনকে দেখতে লাগলো। এমন সময় লাফাতে লাফাতে ঘরে ঢুকলো কল্প। পাপা, আমাকে ডেকেছ? কল্পকে বকতে বা শাসন করতে আর ইচ্ছে হলো না কলরবের। কাছে আসতেই ওকে কোলে তুলে নিল। কিরে, তোর নাকি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে? তুমি না করলে লাগবে না, মাথা নিচু করে বলল কল্প। দাদা ভাই যে বললো তোর লাগবে। অ্যাকচুয়ালি পাপা, আমার সব ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার নেই বলে আমি কারোর সাথে কানেক্টেড থাকতে পারি না। কেন? তোর ফোন তো সবসময় দাদা ভাইয়ের কাছে থাকে, ফোন করে কানেক্ট করবি ওদেরকে। ওকে পাপা, মন খারাপ করে বলল কল্প। কলরব কল্পকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, তুই ক্লাস 6-7 উঠলেই তোকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেব। তার আগে এটার দরকার নেই বাবা, প্লিজ। ওকে পাপা। তোরও তো অনেক কিছু আছে যা তোর ফ্রেন্ডদের নেই, যা ওরা কারোর কাছে চেয়েও পায় না। তাহলে তুই এই সামান্য ফেসবুকের জন্য মন খারাপ করবি? আমার যা আছে ওদেরও তো তা আছে। তাই? ওদের কি আমার গল্প শোনার মতো বিউটিফুল হ্যান্ডরাইটিং আছে? আশফাকের আর রিদির হ্যান্ডরাইটিংও বিউটিফুল। ওকে, ওদের কি গল্পর মতো সুইট গানের গলা আছে? ইশিকার গানের গলা বেস্ট পাপা। ওকে দেন, ওরা কি গল্পর মতো সবসময় ক্লাসে ফার্স্ট হয়? না। মুখে হাসি ফুটলো কল্পর। কলরব আবার জিজ্ঞেস করলো, তো ওরা কি গল্পর মতন এভরি উইকেন্ডে ঘুরতে যেতে পারে? হাসির রেখা বড় হলো কল্পর। ওদের কি গল্পর দাদাভাইয়ের মতো দ্য গ্রেট দাদাভাই আছে? না, হেসে হেসে বলল কল্প। কিন্তু হঠাৎই হাসিটা কোথাও মিলিয়ে গেল। কি রে, আবার কি হলো? ওদের ওদের সবার মাম্মা আছে পাপা। থেমে গেল কলরব। এই কথার পর তো আর কিছুই বলার রইল না। মনটা খারাপ হয়ে গেল কলরবেরও। কল্প বোধহয় বুঝতে পারল, সাথে সাথে কোল থেকে উঠে দাঁড়িয়ে কলরবের গলা জড়িয়ে ধরে বলল, বাট মাই পাপা ইজ দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। কারণ নেই এমন পাপ্পা, কারণ নেই। আই এম সরি পাপ্পা, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, প্লিজ স্মাইল। অনেক দিন হয়ে গেছে কলরবের সাথে কথা হয়েছে একবারই, আর কল দেওয়ার সাহস হয়নি। এখন তো ও বিবাহিত, কথা বলাটা বোধ হয় ঠিক হবে না। কিন্তু ওকে খুব দেখতে ইচ্ছে করছে নিহিনের। একবার, শুধু একবার, একবার দেখা তো করা যেতেই পারে। কিন্তু ও একা চাইলেই তো হবে না। কলরব তো পারতো একবার কল করতে।
এখন তো নিহিনের ফোন নাম্বার আছে ওর কাছে, কিন্তু তা তো করেনি। তাই আবার কল দিয়ে দেখা করতে চেয়ে বেহায়াপনা করার কোনো মানে হয় না। একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো বুকের ভেতর থেকে। না, এসব নিয়ে ভাবতে থাকলে হবে না। মিড টার্মের পর ক্লাস শুরু হয়ে কতদিন কেটেও গেছে, অথচ অর্ধেক খাতাও দেখা হয়নি এখনো। রাত 8টা বাজে। এখন খাতা দেখা শুরু করলে বেশ কিছু খাতা দেখা যাবে। খাতা দেখতে বসে পড়ল নিহিন। কিছুক্ষণ পর ওর বড় বোন মোহনার কল এলো। হ্যালো। হ্যালো নিহিন, হ্যাঁ আপু বলো। ফেসবুকের ইনবক্সে ওই ছেলেটার ছবি পাঠিয়েছি, দেখ, হিরোর মতো দেখতে। ঠিক আছে আপু, আমি পরে দেখে নেব, এখন একটু ব্যস্ত, খাতা দেখছি। না, এসব বাহানা শুনতে চাই না আমি, তুই এখনই দেখবি। বাহানা না আপু, আমি সিরিয়াসলি খাতা দেখছি রে বাবা। এত কথা শুনতে চাই না নিহিন। ওরা তোর ছবি দেখেই তোকে খুব পছন্দ করে ফেলেছে, এবার তোকে সামনাসামনি দেখতে চায়। তার আগে তোর তো দেখা প্রয়োজন। এখনই দেখে আমাকে জানা কেমন লাগলো, আমি অনলাইনেই আছি। আপু এখন আমি, হ্যালো হ্যালো আপু। এই কথা বলেই মোহনা ফোনটা রেখে দিল। অগত্যা ফেসবুকে লগ ইন করলো নিহিন, তা না হলে মোহনা আবার তুলকালাম বাঁধাবে। ইনবক্সে ঢুকতেই মোহনার মেসেজটা পাশ কাটিয়ে একটা মেসেজ রিকোয়েস্টের চোখ আটকে গেল নিহিনের। নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। মেসেজটা ছিল এরকম: হ্যালো, কলরব বলছি, কিন্তু প্রোফাইল নাম সাদমান সাদিফ। প্রোফাইলে ঢুকলো নিহিন। প্রোফাইল দেখে বুঝতে পারলো এটা কলরবের প্রোফাইল। আর অবাক হলো এটা দেখে যে সাব্বির মিউচুয়াল ফ্রেন্ড। অ্যাকসেপ্ট করে দেখতে পেল আর 20 মিনিট আগে কলরব অনলাইনে ছিল। ইস, কেন আরো 20 মিনিট আগে এলো না? সাব্বির অনলাইনে ছিল। নিহিন ওকে নক করল। দোস্ত, সাদমান সাদিফকে চিনিস? আরে চিনি না মানে? আমার পেয়ারের লোক, কিন্তু কেন? তুই ভাইরে পাইলি কই? আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তোকে মিউচুয়াল দেখলাম। ও, অ্যাড করতে পারিস, খুব ভালো মানুষ। আচ্ছা, তোর কেমন পেয়ারের লোক সে? আসলে সে আমার বস ছিল, কিন্তু রিলেশন একেবারে ভাই ভাই, এক লগে সিগারেট খাই টাইপ ভাই আর কি। এখন অবশ্য সে আমাদের অফিসে নাই, কিন্তু সম্পর্ক আছে আগের মতোই। হারামি, কুত্তা, ফাউল কোথাকার। ওমায় কি গালি দেশ কেন? শালা, যখন তোরে বললাম কলরবকে খুঁজে দিতে, তখন বললি এই নামে কেউ নেই, আর এখন বলো কিনা ভাই ভাই সম্পর্ক। মানে? সাব্বির আকাশ থেকে পড়ল। তোর সাদমান সাদিফই তো কলরব। তুই শিওর? শিওর মানে? আমি ওকে দেখে চিনব না? সাব্বির সঙ্গে সঙ্গে কল করলো নিহিনকে। নিহিন ফোন রিসিভ করতেই বলল, দোস্ত, তোকে কি কলরব পরি বলে ডক্টরে? হ্যাঁ, তুই কি করে জানলি? অবাক হয়ে বলল নিহিন। সাব্বির খুব এক্সাইটেড গলায় বলল,
আসলে কর্পোরেট লাইফটাই তো এমন, আমরা কারো ডাক নাম ধরে ডাকি না, জানিও না। গুড্ডু, লাড্ডু, চিঙ্কু, পিঙ্কু, কত নামই তো থাকে। কলরব নামটাও সাদমান ভাইয়ের ওই টাইপের কোনো নাম হবে। জীবনেও শুনিনি, বুঝবো কিভাবে? ওর পুরো নামটা যদি তুই সেদিন বলতে পারতি, সেদিনই পেয়ে যেতি। ইস, কতবার যে ওর মুখে তোর কথা শুনেছি, কিন্তু ও কখনো কাহিনীটা বলেনি। কিভাবে তোর সাথে সম্পর্ক হয়েছিল, কিভাবে ব্রেকআপ হয়েছিল, কিছুই বলেনি কোনোদিন। তোর নামটাও তো বলেনি কোনোদিন। জিজ্ঞেস করলেই বলতো ওর বিয়ে হয়ে গেছে, কি লাভ এখন ওর নামধাম মানুষকে বলে। তাই কাউকে ওর নাম বলি না। ও আমার পরী, এই নামটাই না হয় জানুক সবাই। তাছাড়া এমনও তো হতে পারে তুই ওর স্বামী, কিংবা তোর বড় ভাই ওর স্বামী। কি লাভ ঝামেলা করে? আমি চাই ও ভালো থাকুক। নিহিনের কেন যেন কান্না পাচ্ছে। হ্যাঁ, ও পরী ছিল তার, আর সে তার পরীর জন্য কত ভাবত। নিহিন কোনো কথা বলছে না, চুপচাপ শুনছে। সাব্বির আবার বলল, তোর প্রেম কাহিনী তোর মুখে তো আগেই শুনেছিলাম, কিন্তু একবারও দুইটা স্টোরি রিলেট করা তো দূরের কথা, চিন্তাও করিনি। আর তুইও তো একবারও বলিসনি ও তোকে পরি বলে ডাকতো। যাই হোক, ফরগেট ইট। আগে বল, তুই কি জানিস সাদমান ভাই তোকে কতটা ভালোবাসে? কি বলবে বুঝতে পারছে না নিহিন। আবেগে আচ্ছন্ন হয়ে আছে ওর কণ্ঠ। কি বলছিস রে, এসব বলতো? কিন্তু ও তো ম্যারিড, এসব কেন বলবে? ও ম্যারিড? ও বলছে তোরে? তোর জন্য আজ পর্যন্ত বিয়ে করেনি, জানিস সেটা? অবাক হলো নিহিন। হিসেব মিলছে না কিছুতেই। কি বলছিস তুই? তোকে আর তিথিকে সেদিন বলেছিলাম না, কলরবকে কল করেছিলাম। সেদিন তো আমি ওর ছেলের কণ্ঠ শুনেছি। জিজ্ঞেস করলাম কে কথা বলছে, ও বললো ওর ছেলে। কল্প? হ্যাঁ, কল্প ওরই ছেলে। জন্মের 2 ঘন্টা পর থেকে যাকে কোলে নিয়ে আজ পর্যন্ত বাবার আদর দিয়ে এত বড় করেছে, সে কি নিজের ছেলে না? কি বলছিস? ঠিকই বলছি। তোকে এতটাই ভালোবাসে যে অন্য কাউকে নিয়ে থাকা সম্ভব না তার পক্ষে, তাই বিয়েও করেনি। কিন্তু বাবা হতে চেয়েছিল, তাই বাচ্চা অ্যাডপ্ট করেছে। আর আমরা 2-1 জন ছাড়া কেউ জানেও না যে কল্প অ্যাডপ্টেড। সবাই জানে ও সাদমান ভাইয়ের নিজের ছেলে, এমনকি ওর আত্মীয় স্বজনরাও। সবাইকে এটা না জানানোর কারণ হলো, ভাই কল্পকে কখনো জানতে দিতে চায় না যে ও তার নিজের ছেলে নয়। নিহিনের মাথা ঘুরছে। কি শুনছে এসব? কি করবে এখন? কল করবে কলরবকে, নাকি ওর বাসায় চলে যাবে সাব্বিরকে নিয়ে? সাব্বির নিশ্চয়ই ওর বাসা চেনে। না না, এটা ঠিক হবে না। তাহলে কি করবে? উফ, কেন এত অস্থির লাগছে, এত কেন পাগল পাগল লাগছে? কিছুতেই কান্না থামাতে পারছে না নিহিন। মাঝে মাঝে মানুষ এত কেন অসহায় হয়ে পড়ে? মানুষের চেয়ে অসহায় প্রাণী বোধহয় আর একটিও নেই এই পৃথিবীতে। অনেক উল্টো পাল্টা ভেবে শেষমেশ নিহিন ফোনটা করেই ফেলল। হ্যালো। অস্থিরতায় ফোন তো করে ফেলল, এখন কি বলবে কিছুতেই বুঝতে পারছে না নিহিন। কোনো মতে বলল, কেমন আছো? আছি তো ভালোই, তুমি ভালো আছো? ভালো। ম্যাডামকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, কিন্তু অপেক্ষার প্রহর যে শেষ হলো না, ঝুলেই রইলাম। একটু আগেই অ্যাড করলাম, কিন্তু তোমার এই নামটা আমি জানতাম না কেন? অবশ্যই জানতে। বলেছিলাম না, আমার মা পাখিদের ডাক অনেক পছন্দ করতো, তাই আমার নাম রেখেছিল কলরব, এটা ডাক নাম। কিন্তু আমার পুরো নাম সাদমান সাদিফ। মা কেন কলরব রেখেছিল সেটা বলেছ, কিন্তু পুরো নামটা বলনি তুমি। বলেছি, মনে করে দেখো। যেদিন আমাদের প্রথম কথা হয়েছিল তার পরের দিনই বলেছি। চিন্তায় পড়ে গেল নিহিন। এত আগের কথা এত নির্দিষ্টভাবে বলছে ও, হতেও তো পারে। কলরব নিহিনকে চুপ থাকতে দেখে আবার বলল, তখনও তুমি আমাকে ভালোবাসতে শুরু করনি, তাই আমার তখনকার বলা কথা ভুলে গেছো। কিন্তু তোমার প্রত্যেকটি কথা আমার মনে আছে, কারণ থেমে গেল কলরব। আগের মতো সব কথা হুটহাট বলতে পারছে না। কারণ কি? না,
কিছু না। বলো। বাদ দাও। আচ্ছা, এতদিন পর আমাদের কথা হলো, একবার দেখাটাও তো হওয়া উচিত, তাই না? স্বস্তি পেল নিহিন। মনে মনে এটাই চাইছিল, বলতে পারতো না হয়তো। কবে দেখা করতে চাও? আমার তো শুক্র শনি ছাড়া গতি নেই। অফিস থেকে ফিরতে ফিরতেই অনেক রাত হয়ে যায়, তারপর তো আর সম্ভব না। আমার তো শুধু শুক্রবার বন্ধ, তবে প্রতিদিন বিকেলের মধ্যেই বাসায় চলে যেতে পারি। তাহলে এই শুক্রবারই দেখা করা যাক। হুম। ও ভালো কথা, আমার সাথে আমার ছেলে থাকবে। আসলে প্রতি শুক্র ও শনিবার ওকে নিয়ে বেড়াতে হয় তো, সারা সপ্তাহে সময় দিতে পারি না। তাই এই 2টা দিন ওর, সমস্যা নেই তো? না না, ওকে নিয়ে এসো, আমার কোনো সমস্যা নেই। কি কিউট করে কথা বলে, সেদিন তো শুনলাম, শুনেই দেখতে ইচ্ছে করছিল সেই দিনই। শুধু কথা না, আগাগোড়া পুরোটাই কিউট। হুম, বাপকা বেটা তো। তাছাড়া জিজ্ঞেস করার কি আছে, আমি যে বাচ্চাদের পছন্দ করি তা কি ভুলে গেছো? হুম, বলিনি, কিন্তু তোমার চেয়ে বেশি আমি বাচ্চাদের পছন্দ করি। তাই আমি এক বাচ্চার বাপ, আর তুমি এখনো অবিবাহিত। ঘটনা কি, বিয়ে করনি কেন? নিহিন আসলেই বিয়ে করেছে কিনা জানার জন্য আন্দাজে একটা ঢিল ছুড়ল কলরব। নিহিনের মন চাইলো বলে দিক, তুমি কত একেবারে বিয়ে করেছো, কিন্তু বলল না। নিহিন এটা কলরবকে দিয়েই বলাতে চায়, তাই বলল, তোমাকে কে বললো আমি বিয়ে করিনি? না মানে তোমার ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস বলছে। ওটা যে মিথ্যে নয় তার কি গ্যারেন্টি? আমার বিয়ে হয়ে গিয়েছিল এমনটাই তো শুনেছিলে। তা শুনেছি। তাহলে কি ধরে নেবো তুমি বিবাহিত? হাসির কি আছে? এমনি। দুজনেই চুপ হয়ে গেল। একসময় নীরবতা ভেঙে নিহিন বলল, ছেলের সাথে মাকেও নিয়ে এসো। ছেলের মা তো হাতছাড়া হয়ে গেছে নিহিন। কলরব স্বস্তি পেল। তার মানে নিহিনের বিয়ে নাও হতে পারে, কিন্তু বারবার মনে হতে লাগলো ওর ওই হাসির পেছনে কোনো রহস্য নেই তো। বুকের ভেতর দামামা বাজতে লাগলো। অনেক দিন সাজে না নিহিন, কারণ ও সাজতে পছন্দ করে না, কিন্তু আজ সাজবে। কলরব খুব সাজ পছন্দ করত। কলরব তো শাড়িও খুব পছন্দ করত, খুব বলতো শাড়ি পরতে, কিন্তু সেই 15 বছর বয়সে তো শাড়ি পরতে শিখেইনি নিহিন, তাই কখনো ওকে শাড়ি পরে দেখাতে পারেনি। আজ এত বছর পর প্রথম দেখা, আজ কি শাড়ি পরাটা ঠিক হবে? কলরব কি ভাববে? আবার নিজেই ভাবলো, এত ভাবাভাবি কি আছে, এখনো বড় হয়েছে, শাড়ি তো পরতেই পারে। কিন্তু আজকাল ওকেশন ছাড়া শাড়ি কেউ পরেই না, কি করবে? এসব ভাবতে ভাবতে শাড়ি একটা পরেই ফেলল। সাদা শাড়ি, জলপাই রঙের পাড়। সাদা প্রিয় রং কলরবের, নিশ্চয়ই ওর ভালো লাগবে। আয়নার সামনে বসে চোখে কাজল দিল, হালকা লিপস্টিক দিল, কপালে ছোট্ট একটা কালো টিপ, কোমর সমান চুলগুলো খোলাই রাখলো। সব শেষ করে যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গেল। না না, এভাবে কলরবের সামনে কিছুতেই যেতে পারবে না ও, লজ্জায় মরেই যাবে। শাড়ি পাল্টে সাজের সাথে যায় এমন একটা সালোয়ার কামিজ পরে নিল, এই ভালো। কলরবের আজকের মতো দুর্দশা ইহ জীবনে কোনোদিনও হয়নি। কি পরবে বুঝে উঠতে পারছে না, আলমারির সামনে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। নিহিন পাঞ্জাবি খুব পছন্দ করত, পাঞ্জাবি পরলেই বলতো, তোমাকে পাঞ্জাবিতে এত মানায় কেন বলো তো? বাচ্চা মেয়েটা এটা বুঝতো না যে পাঞ্জাবি পরলে সব ছেলেদেরই মানায়। যাই হোক, শুক্রবার যেহেতু পাঞ্জাবি পরাই যায়, কিন্তু না পরাটাই ভালো। শীতকাল বলতে গেলে চলেই এসেছে, তবু তো আজ প্রচন্ড গরম পড়েছে। তাছাড়া নিহিন ভাবতে পারে ওর জন্য পাঞ্জাবি পরেছে কলরব, আবার উৎসব উৎসব ভাব চলে আসবে পাঞ্জাবি পরলে। দূর, যে যা ভাবার ভাবুক। আজ নিহিনের সাথে দেখা করতে যাবে ও, এর চেয়ে বড় উৎসবের দিন আর কি হতে পারে? নিহিনের পছন্দের কালো রঙের একটা পাঞ্জাবি পরল। কলরব আর কল্প যেখানেই যায় একই কাপড় পরে বের হয়। কেনার সময়ই ইচ্ছে করে একই কাপড় কেনে কলরব, তাই কল্প একই পাঞ্জাবি পরল।
বের হওয়ার সময় সানগ্লাস পরে আয়নার সামনে দাঁড়াতেই মনে পড়ল নিহিন বলতো, সানগ্লাস আমার একদম ভালো লাগে না, সানগ্লাস পরলে তোমার চোখ দেখা যায় না। সানগ্লাসটা খুলে রেখে দিল। পাপা, ইটস এ সানি ডে, তুমি সানগ্লাস কেন রেখে যাচ্ছ? এমনি ভাল লাগছে না। আসলে আমরা যে এত সানগ্লাস পরি, পরা উচিত না, কিন্তু সানগ্লাস পরলে চোখ দেখা যায় না। কিন্তু পাপা, তুমি তো বলেছিলে সানগ্লাস সানের আলট্রা ভায়োলেট থেকে আমাদের চোখকে প্রোটেক্ট করে। মহা বিপদে পড়ল কলরব। বড়রা না পরলেও হয়, কিন্তু বাচ্চাদের পরা উচিত। তুমি তো সানগ্লাস কিনে কিনে ঘর ভরে ফেলেছো, এতদিন তো ডেলি পড়তে। কলরব বাবাকে উদ্দেশ্য করে বলল। বাবা, আমরা বেরোলাম। তারপর কল্পকে কোলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, তুই বড্ড পেকেছিস, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস। তোকে আমি লতে ভর্তি করে দেবো কালই, তোরা স্কুলে যেতে হবে না। ইয়া মোটা মোটা বই পড়বি। নো পাপা, আই হেট বুকস। কলরব ড্রাইভ করছে, পাশে কল্প আবারও জেরা শুরু করে দিয়েছে। পাপা, আমরা আজকে যে আন্টিটার সাথে মিট করতে যাচ্ছি, সে কি দেখতে সুন্দর নাকি না? কেন রে? সুন্দর না আন্টিটার আমার ভালো লাগে না। কেন? যারা অসুন্দর তারা কি তোকে মেরেছে? নো, বাট কেন জানি ভালো লাগে না। কি আর করা যাবে বল, সবাই তো আর আফরার মতো সুন্দর হয় না। পাপা, ধমক দিয়ে বলল কল্প। কলরব হেসে বলল, আচ্ছা আচ্ছা, সরি। না না, এই আন্টিটা অনেক সুন্দর, পছন্দ হবে তোর। ফর্সা? ফর্সা। মায়ের মতো। একটা ধাক্কা খেয়ে আবার সামলে নিল কলরব। তোর মায়ের মতো। আমার মায়ের মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নেই। সেটা অবশ্য ঠিক, এই আন্টিটা অত সুন্দর না হলেও সুন্দর। আচ্ছা পাপা, আমাদের আর কতক্ষণ লাগবে? এই তো রে, চলে এসেছি প্রায়। শেষ হলো মৌরি মারিয়ামের উপন্যাস তোমায় হৃদ মাঝারে রাখবোর প্রথম পর্ব। নমস্কার।